টিবিএস কর্পোরেট টক্স অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন পাঠাওর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও জনাব ফাহিম আহমেদ। আমরা তার কাছ থেকে দেশের স্টার্ট আপ ইকোসিস্টেম, পাঠাওর একটা গুরুত্বপূর্ণ রূপান্তর হয়েছে, এই ট্রান্সফরমেশনে পাঠাও দেশের সম্ভবত একমাত্র লাভজনক স্টার্ট আপ, এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে ইউক্রেন যুদ্ধের পরে যে সংকট শুরু হয়, দেশের সব স্টার্ট আপ যেখানে আর্থিক সংকট, সেলস স্লো ডাউন এগুলোতে ভুগছে, পাঠাও সেখানে ক্রমেই শক্তিশালী হয়ে উঠেছে। আমরা তার কাছ থেকে এই গল্পগুলো শুনবো। ফাহিম ভাই, স্বাগতম। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার দর্শক শ্রোতা টিবিএস এর তাদের জন্য শুভেচ্ছা। বোঝাই যাচ্ছে যে একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে গেছে পাঠাও, আমরা ওইগুলো ট্র্যাক করি। ইন্টারেস্টিংলি যে আপনি সিইও হিসাবে যখন টেক ওভার করলেন, তারপরে বিষয়টা হয়েছে আর কি, আমাদেরকে ফ্র্যাঙ্কলি বলবেন যে হোয়াট ওয়াজ দ্য ট্রান্সফরমেশন। অনেক ধন্যবাদ আপনাকে বাবু ভাই। তো প্রথমত পাঠাও আজকে কি, তো পাঠাও ব্যাপারে আমি তিনটা জিনিস বলবো। নাম্বার ওয়ান, পাঠাও বাংলাদেশের লোকাল চ্যাম্পিয়ন ইন কনজিউমার টেকনোলজি। তো বাংলাদেশের যে বিশাল জনগোষ্ঠী আছে তার মধ্যে যারা তরুণ, যারা শহরে বসবাস করে, যারা দ্রুত এগিয়ে যাচ্ছে তাদের স্পেন্ডিং ক্যাপাসিটি দিয়ে অথবা তাদের ইনকাম পোটেনশিয়াল দিয়ে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, তাদের লাইফস্টাইলটা ধীরে ধীরে এবং অনেক ক্ষেত্রে দ্রুত ডিজিটাল হয়ে যাচ্ছে। অর্থাৎ আগে যে এক্সপিরিয়েন্সেসগুলো তারা অফলাইন জগতে নিত, এগুলো তারা অনলাইন চলে আসছে। তাদের জন্য আমরা সবচেয়ে রেলেভেন্ট ব্র্যান্ড। তো আমাদের যে কোর বিজনেসটা আছে ইন কনজিউমার টেকনোলজি, দ্যাট ইজ বেসড অন থ্রি কি পিলার্স। একটা হলো মোবিলিটি, যেটা সম্বন্ধে পাঠাও হ্যাজ বিকাম সিনোনিমাস উইথ রাইড হেলিং, পার্টিকুলারলি মোটর বাইকস। পাঠাও বলতেই মোটর বাইকস, বাট সেই সাথে কার্স। দ্বিতীয় হলো কুইক কমার্স, অনলাইন ডেলিভারি অফ ফুড অ্যান্ড আদার এসেনশিয়াল প্রোডাক্টস। এবং তৃতীয়টা, সেটা সম্বন্ধে হয়তো অনেক দর্শক শ্রোতারা এবং কনজিউমাররা, ভোক্তারা হয়তো অত ক্লোজলি জানে না, বাট যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসার মধ্যে একটা, সেটা হলো লজিস্টিক্স, অর্থাৎ কুরিয়ার সেবা, যেটার মাধ্যমে আমরা দেশব্যাপী ছড়িয়ে গেছি এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা ডেলিভার করছি পণ্য ই কমার্স এবং এফ কমার্স মার্চেন্টসের জন্য। তো এই তিনটা হলো আমাদের মূল প্ল্যাটফর্মের ভিত্তি। তো পাঠাও বাংলাদেশে এই কনজিউমার টেকনোলজি সেক্টরে একটি আমূল পরিবর্তন এনেছে। তো পাঠাও ট্রান্সফরমেশনের বড় একটা পার্ট হলো এটা। দ্বিতীয় যে ব্যাপারটা, সেটা হলো যে আপনি আপনার শুরুতে যেটা বলেছেন, পাঠাও ইজ প্রফিটেবল, ক্যাশ ফ্লো পজিটিভ অ্যান্ড আ ফাইন্যান্সিয়ালি ওয়েল ম্যানেজড কোম্পানি। তো এটা কিন্তু একটা কোম্পানির এভলিউশনে, একটা কোম্পানির রূপান্তরের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তো আমরা এবছরই, ইনফ্যাক্ট এই কোয়ার্টারে আমাদের বয়স বাংলাদেশে 8 হতে যাচ্ছে। আমরা দেশের বাইরেও ছড়িয়ে গেছি। গত মাসে আমরা আমাদের 5th অ্যানিভার্সারি সেলিব্রেট করেছি নেপাল। আমরা আগামী মাস দুয়েকের মধ্যেই আমরা বাংলাদেশে আমাদের 8th অ্যানিভার্সারি সেলিব্রেট করব। সো এই জার্নির একটা ইম্পর্টেন্ট স্টেজে এসে আমরা প্রায় গত 1.5 বছর আগেই উই বিকেম প্রফিটেবল অ্যান্ড ক্যাশ ফ্লো পজিটিভ, নট অনলি এন্টায়ারলি অ্যাজ এ বিজনেস, বাট আমরা দুটা জিওগ্রাফিতে অপারেট করি, বাংলাদেশ এবং নেপাল, দুদেশে। এবং আমাদের প্রতিটি ব্যবসা, আমাদের তিনটা যে মূল ব্যবসা আছে, রাইড হেলিং, ফুড ডেলিভারি এবং কুরিয়ার, প্রত্যেকটাতেই আমরা প্রফিটেবল। সেই সাথে আমরা আমাদের কম্পিটিটিভ পজিশনটাকেও এনহ্যান্স করেছি, অর্থাৎ প্রত্যেকটা ব্যবসাতে আমরা একটা স্ট্রং মার্কেট পজিশন তৈরি করে ফেলেছি এবং অনেক ক্ষেত্রেই উই হ্যাভ বিকাম দ্য সিগনিফিক্যান্ট মার্কেট লিডার। তবে তৃতীয় যে জিনিসটা এবং যে ট্রান্সফরমেশনটা আমরা শুরু করেছি এখন, এন্ড আশা করি আমাদের এই আলোচনার মধ্যে এটাও চলে আসবে, সেটা হলো দ্যাট উই আর লিডিং দি ইনোভেশন ইন ফিনটেক ইন বাংলাদেশ। তো এই ব্যাপারে আর কি আমি আমাদের আলোচনার মধ্যে আরো এই ব্যাপারে বিস্তর আলাপ করার আশা রাখি। আমাদের কিছু কিউরিওসিটি ছিল এক একটা ভার্টিকেল নিয়ে, যে আমরা যারা অবজার্ভ করি আর কি মিডিয়া থেকে। যেমন যখন একটা সময় ছিল যে পাঠাও আপনার রাইড শেয়ারিংয়ে উবারের সাথে মেনলি ভালো কম্পিট করছিল, যে কারে করছিল, অ্যান্ড ইয়েতে তো আপনার মার্কেট লিডার ছিলেন বাইকে। পরবর্তীতে আপনার যখন করোনা এসেছে, তখন সরকার আপনার বিআরটিএ বন্ধ করে রেখেছিল, এবং রাইড শেয়ারিং অ্যাপ ইউজ না করতে যেটা হয়েছে আপনার, যে একসময় মানুষজন আপনার যে আমাদের সিএনজি বা এগুলো হায়ার করার মতো করে
চলাফেরা করছিল, সেখানে এখন রাইড শেয়ারিংটা কি অবস্থায় আছে? হ্যাঁ, আপনি খুবই ভালো প্রশ্ন করেছেন। তো প্রথমত আপনি জানেন যে রাইড হেলিংয়ে আমরা বাইক এবং কার্স দুটো সেবাই প্রদান করছি। অ্যান্ড যদিও আমাদের ব্র্যান্ডের সাথে সবচেয়ে ক্লোজলি অ্যাসোসিয়েট হলো বাইক, অ্যান্ড যেহেতু আমরা এটা প্রায় 7 বছর আগে লঞ্চ করেছিলাম এবং আমরা বাংলাদেশের আরবান ট্রান্সপোর্টেশন সেক্টরে একটা আমূল পরিবর্তন এনেছি বাই অফারিং পিপল ফাস্ট, বিকজ অফ পাঠাও মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে আপনার সেল বুস্ট করেছিল। এক্স্যাক্টলি এবং সেই সাথে আমরা একটা ফাস্ট, অ্যাফোর্ডেবল অ্যান্ড রিলায়েবল মোড অফ ট্রান্সপোর্টেশন প্রোভাইড করেছি আমাদের ভোক্তাদের জন্য, আমাদের আরবান কমিউটার্সের জন্য। এবং সেই সাথে আমরা বাংলাদেশে যে বিশাল জনগোষ্ঠী একটা আছে যারা আনএমপ্লয়েড অথবা আন্ডার এমপ্লয়েড, বিশেষ করে ইউথদের মধ্যে, তরুণ সমাজের মধ্যে, তাদের জন্য আমরা একটা আয়ের পথ দেখিয়ে দিয়েছি। ইনফ্যাক্ট খুব রিসেন্টলি মাস দুয়েক আগে আমরা বাংলাদেশ স্টার্টআপ সামিটে মাননীয় প্রধানমন্ত্রীর কর্তৃক ভূষিত হয়েছে এমপ্লয়মেন্ট ক্যাটালিস্ট অ্যাওয়ার্ডে ফর ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট পার্টিকুলারলি অ্যামাং দ্য ইউথ ইন বাংলাদেশ। আমরা পাঠাও প্ল্যাটফর্মের মাধ্যমে 5 লক্ষাধিক বেশি তরুণের কর্মসংস্থান এবং আয় রোজগারের পথ দেখিয়ে দিয়েছি। তাদের বেশিরভাগই আর কি দেখেছি সোসাইটিতে পাড়ায় আড্ডা দিচ্ছিল যে ছেলেপেলেগুলো, তারা একটা আপনার যে ইএমআইতে একটা বাইক নিয়ে they're earning and feeding their families. Exactly. তো রাইড হেলিং এর ব্যাপারে যদি আমি অ্যাড্রেস করি, আমরা গত বছর, ইনফ্যাক্ট 1 বছর হতে যাচ্ছে, আমরা আমাদের কার্স প্রোডাক্টটা, পাঠাও কার্স প্রোডাক্টটা রিলঞ্চ করলাম। তো এটা খুবই একটা ইনোভেটিভ মডেল আমরা নিয়ে আসলাম। সেটা হলো যে আমরা বোথ ড্রাইভার্স, আমাদের পাঠাও ক্যাপ্টেন যারা আছেন, সেই সাথে পাঠাও ইউজার্স, তাদের দুজনকেই আমরা তাদের নিজস্ব পছন্দ মতো ভাড়া নির্ধারণ করার একটা সুযোগ দিলাম। আমরা এটাকে বলি বিড অফার অথবা নেগোশিয়েটেড ফেয়ার। তার ফলে যেটা হলো যে আমাদের প্ল্যাটফর্মের মধ্যে যে একটা সাজেস্টেড ফেয়ার দেখায়, যেটা আমরা আমাদের ডেটা অ্যানালাইজ করে ডিমান্ড সাপ্লাইয়ের ভিত্তিতে একটা সাজেস্টেড ফেয়ার নির্ধারণ করি, সেটার উপরেও বোথ দ্য ইউজার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ড্রাইভার নেগোশিয়েট করার সুযোগ রাখে। তার ফলে যেটা হলো যে একটা রিকোয়েস্ট যখন আপনি করেন একটা গাড়ির জন্য, আপনার সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্টেড হওয়ার পসিবিলিটি এবং সেটা একটা কমপ্লিটেড রাইডে কনভার্ট হওয়ার পসিবিলিটিটা বেড়ে যায়। সে কারণে কিন্তু আমাদের ড্রাইভারের জন্য একটা ট্রিপ পাওয়াটা ইজি হয়ে যায়, আপনারও একজন গ্রাহক হিসেবে একটা ট্রিপ পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় এবং সেই সাথে ড্রাইভারের আয় রোজগারের পথটাও আরো সুগম হয়। তাই এর ফলে আমরা দেখেছি যে আমাদের কার্স প্রোডাক্টে আমাদের বিজনেস ভলিউম প্রায় 5 থেকে 6 গুণ বৃদ্ধি পেয়েছে। সেই সাথে আমরা বাইকস প্রোডাক্টও, আপনি ঠিকই বলেছেন যে কোভিডের সময় আমরা যে মোবিলিটি রেস্ট্রিকশন ছিল, সে কারণে বেশ কিছুদিন আমরা বন্ধ রেখেছিলাম। সেক্ষেত্রে হয়তো প্ল্যাটফর্মের বাইরেও কিছু রাইডের প্রচলনটা বেড়ে গেছে। তবে আমরা এই বাইক প্রোডাক্টেও কিছু পরিবর্তন এনেছি এবং সেই সাথে আমাদের ড্রাইভার, মানে আমাদের পাঠাও রাইডার এবং পাঠাও ইউজারদেরকে বেশ কিছু ফিচার্স অফার করছি। ফর এক্সাম্পল ট্রিপ সেফটি কাভারেজ, ট্রিপ আপনার ট্র্যাক করার এবিলিটি, শেয়ারিং দ্য রাইড উইথ আ ফ্রেন্ড, যেটার মাধ্যমে একটা রাইড সংক্রান্ত যে নিরাপত্তার বিষয়টা থাকে, সেফটির বিষয়টা থাকে, সেটাকে আমরা ইনশিওর করতে পারি। তো সেজন্য আমরা দেখছি যে ইভেন ইন আওয়ার বাইক সেগমেন্ট আমাদের কোভিডের পর থেকে এবং গত 2 বছরে বেশ ট্রিপস বৃদ্ধি পেয়েছে। এখন কি যে প্রি প্যান্ডেমিক লেভেলে যে বাইক ট্রিপ ছিল পার ডে অ্যাভারেজ, এখন কি তার চাইতে কম না বেশি? হ্যাঁ, এখন তার থেকে বেশ বৃদ্ধি পেয়েছে। বিকজ আমরা যেটা দেখেছি যে যদিও যে প্ল্যাটফর্মের বাইরে বেশ কিছু ট্রিপস হচ্ছে, আমাদের প্ল্যাটফর্মের মধ্যে যে ট্রিপসগুলো হচ্ছে সেটার মার্কেট শেয়ার কিন্তু আমাদের সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করেছে। আর এটা ইমপ্রুভ করেছে নট বিকজ অফ প্রাইস কম্পিটিশন, নট বিকজ আমরা বেশি প্রোমোস বা ইনসেন্টিভস বা ডিসকাউন্টস এগুলো প্রোভাইড করছি। আমরা যেটা করছি সেটা হলো যে একটা ট্রিপ যখন আপনি রিকোয়েস্ট করেন, সেটা যাতে কমপ্লিটেড হয়, আপনি যাতে করে একটা রাইড পান এবং সেই রাইডে যাতে করে আমরা সেফটি এবং সিকিউরিটি ইনশিওর করতে পারি, সেই দিকে আমরা বেশি নজর দিচ্ছি। আমরা উই আর ফোকাসিং অন দ্য কাস্টমার এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য ইউজার এক্সপিরিয়েন্স। তো আমাদের এই পরিবর্তনে একটা বড় অংশ হলো যে অনেক ক্ষেত্রে হয়তো স্টার্টআপস বলে যে উই লাভ টু বিল্ড প্রোডাক্টস, আবার কোনো ক্ষেত্রে কিছু স্টার্টআপস বলে উই বিল্ড প্রোডাক্টস দ্যাট দ্য কাস্টমার্স লাভ। আমরা বলি যে উই বিল্ড প্রোডাক্টস দ্যাট কাস্টমার্স লাভ অ্যান্ড আর উইলিং টু পে ফর। তো এটা কিন্তু আমাদের ব্যবসা পরিচালনায় পুরো মাইন্ডসেট অ্যান্ড ফিলসফিটাকে পরিবর্তনের একটা উদাহরণ।
অর্থাৎ আমরা যদি এমন কোনো একটা প্রবলেম সলভ করি যে প্রবলেমটা অ্যাকচুয়ালি মানুষের দৈনন্দিন জীবনকে ইম্প্যাক্ট করে, সেটা যদি আমরা একটা সমাধান আনতে পারি এবং সেই সাথে সেই সমাধানটা যদি আমরা আমাদের ইউজারদের জন্য সাশ্রয়ী করতে পারি বা এমনভাবে সাস্টেইনেবল করতে পারি যেখান থেকে আমি আমার যে কস্ট, আমার যে টেকনোলজি কস্ট, আমার যে ওভারহেড কস্ট, এগুলো যাতে করে আমি অ্যাড্রেস করতে পারি, তাহলেই কিন্তু আমি আমার ইউজারদেরকে, আমার কনজিউমারদেরকে ভবিষ্যতেও সার্ভ করতে পারবো। শুধু যে আজকে সার্ভ করলাম, আজকে একজনকে খুশি করলাম একটা ডিসকাউন্ট দিয়ে, তাহলে কিন্তু হলো না। হয়তো তাহলে আমার আগামী মাসে বা আগামী বছরে চলার সামর্থ্যটা হয়তো নাও থাকতে পারতো, যেটা আমরা আনফরচুনেটলি আমাদের বেশ কিছু কম্পিটিটরসদের ক্ষেত্রে দেখেছি। তো আমরা চিন্তা করি, আমরা চিন্তা করি লং টার্মে যে কি করে আমরা আমাদের কনজিউমারদেরকে, আমাদের কাস্টমারদেরকে একটা ভ্যালু প্রোভাইড করতে পারবো, এবং সেই সাথে আমাদের উপরে নির্ভরশীল যারা, তাদের আয়ের জন্য, তাদের রোজগারের জন্য, তাদের জীবন মানকে এগিয়ে নেওয়ার জন্য, তাদের জন্য আমরা কি করে একটা রিলায়েবল আর্নিংস প্ল্যাটফর্ম হতে পারি। কার এবং বাইকে আপনাদের মার্কেট শেয়ার কত এখন? আমরা তো বাইকের ক্ষেত্রে তো যেটা আপনি জানেন যে we have been synonymous with motorbike ride sharing, এবং আমাদের ডমিনেন্ট মার্কেট শেয়ার আছে। আমরা এস্টিমেট করি যে আমাদের প্রায় 75-80% মার্কেট শেয়ার আছে বাইকসে। কার্সে আমরা সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করেছি গত বছরের নভেম্বরের দিকে আমরা রিলঞ্চের পরে, এবং আমরা ধারণা করি যে এখানে হয়তো আমাদের প্রায় 30-35%-এর মতো মার্কেট শেয়ার আমরা এখন নিতে পেরেছি। বাট আমাদের আরও দূর যাবার আছে। আমরা দেখেন, we don't think of it in terms of market share. We think of it in terms of providing value to the customers. কাস্টমাররা তাদের যেটা প্রয়োজন সেই জিনিসটা যদি আমরা ডেলিভার করতে পারি in a financially sustainable manner, বোথ তাদের জন্য সাশ্রয়ী এবং আমার জন্য যেটা সাস্টেইনেবল, সেটা যদি করতে পারি তাহলে দ্য মার্কেট শেয়ার উইল ফলো। মার্কেট শেয়ারটা অ্যাড্রেস করা is not the objective, it's just the outcome. গট ইট। স্টার্টআপে একটা ডিবেট আমরা শুনি এন্টারপ্রেনার বা যারা ইন্ডাস্ট্রির লোকজনের কাছে, যে একটা স্টার্টআপের কনসেপ্ট হচ্ছে যে সে স্কেলটাকেই প্রায়োরিটাইজ করবে অ্যাট এনি কস্ট। তো ফুড ডেলিভারিতে আমরা দেখেছি আপনাদের যে মেইন কম্পিটিটর বেশ গ্রো করেছেন, তাদের একটা ভালো কন্ট্রিবিউশন ছিল সারা দেশে আপনার ফুড ডেলিভারি ছড়িয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। আর কম্পারেটিভলি আপনারা একটু কনজারভেটিভ ছিলেন, অ্যান্ড সিলেক্টিভ রেস্টুরেন্ট অ্যান্ড একটু চুজি ছিলেন আমরা বলতে পারি। যে ফুড ডেলিভারিতে আপনারা এখন কেমন করছেন? দেখেন, as far as I'm aware, আমরা দেশের একমাত্র প্রফিটেবল ফুড ডেলিভারি কোম্পানি ইন বাংলাদেশ। আমরা যদি পিছনের দিকে তাকিয়ে দেখি গত 3-4 বছরে এই মার্কেটে আমরা 6 বা তার থেকেও বেশি মার্কেট প্লেয়ার্সকে অপারেট করতে দেখেছি। আজকে অ্যাট স্কেল আমরা জাস্ট 2টো প্লেয়ারকে দেখছি, অ্যান্ড আমার জানা মতে আমরা একমাত্র প্রফিটেবল ফুড ডেলিভারি কোম্পানি ইন বাংলাদেশ। এখন সেটা আগের কথায় ফিরে যাই, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেটা কি মানুষের কোনো প্রবলেম সলভ করে? যদি সেটা করে তাহলে অবশ্যই মানুষ সেটার জন্য নিতে আগ্রহী হবে। যেমন এই যে কুকার্সের খিচুড়ি আমাদের আগের অফিসের পাশে ছিল, যে আমাদের অফিস স্টাফরা নিয়ে আসতো। এখনো যদি আমরা ওইটা খেতে চাই তো আমরা পাঠাও অ্যাপেই ঢুকি। তো আমরা যেটার উপরে ফোকাস করি সেটা খুব হলো একটা ডিসকাউন্টও থাকে না সেখানে। তো আমরা যেটার উপরে ফোকাস করি, আপনি যদি ফুড ডেলিভারির কথাই বলেন, সেটা হলো যে আপনি যে পছন্দসই খাবার আপনি খেতে চান সেটার অ্যাভেলেবিলিটিটাকে আমরা ইনশিওর করি। আর আপনি যখন একটা খাওয়ার কথা চিন্তা করেন, ওই চিন্তা থেকে ওই খাওয়াটা আপনার প্লেটের সামনে বা আপনার মুখে যাতে করে একটা সার্টেন সময়ের মধ্যে চলে যায়, সেটা আমরা ইনশিওর করার চেষ্টা করি। সো উই হ্যাভ দ্য ফাস্টেস্ট ডেলিভারি টাইম ইন দ্য মার্কেট অ্যান্ড দ্য রিচেস্ট কালেকশন অফ রেস্টুরেন্টস ইন দ্য মার্কেটস ইন উইচ উই অপারেট। আমরা যেসব মার্কেটে অপারেট করি, বিশেষ করে মেজর মেট্রো এরিয়াস, আপনার ঢাকা প্রাইমারিলি, এবং সেই সাথে চিটাগং অ্যান্ড সিলেট, এবং নেপালেও আমরা ছড়িয়ে গেছি। নেপালে আমাদের 2 বছরের বেশি সময় যাবত আমরা ফুড ডেলিভারি সার্ভিস প্রোভাইড করছি ইন কাঠমান্ডু, যেখানে নিডটা আছে, যেখানকার বাসিন্দারা মানে তাদের জীবনযাত্রার কারণে, তাদের দ্য পেস অফ দেয়ার লাইফ, সে কারণে তাদের হয়তো একটা অনলাইন ফুড ডেলিভারির ডিমান্ড আছে। নেপাল প্রসঙ্গে আসবো। ফুড ডেলিভারিতে যদি মার্কেট শেয়ার সম্পর্কে আমাদের জানান।
এখন ওভারঅল ইন্ডাস্ট্রিতে একটা স্লো ডাউন যাচ্ছে সোফার। হ্যাঁ, তো আমরা যদি গ্লোবালি দেখি এবং সেই সাথে যদি রিজনালি দেখি, ফুড ডেলিভারি কোম্পানিজ যারা বিশেষ করে পিওর প্লে বলে, মানে অর্থাৎ তারা শুধুমাত্র ফুড ডেলিভারিতেই অপারেট করে, তাদের কিন্তু ভ্যালুয়েশনস হ্যাভ বিন সিগনিফিকেন্টলি ইম্প্যাক্টেড। আমরা রিসেন্ট আইপিওস যদি দেখি এবং সেই সাথে পাবলিকলি লিস্টেড যেসব ফুড ডেলিভারি কোম্পানিজ আছে তারা শুধুমাত্র ফুড ডেলিভারিতে অপারেট করে, তারা গত 9 মাস কি 1 বছরে তাদের স্টক প্রাইস 50 থেকে 60%, কোনো কোনো ক্ষেত্রে তাদের ভ্যালুয়েশন প্রায় 75-80%ও নেমে গেছে। তো এটা কেন? এখন এটা বাংলাদেশের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য, কারণ এটা হলো কাস্টমার অ্যাকুইজিশন কস্ট এবং সেই সাথে ওই কাস্টমারের থেকে আপনার যে লাইফ টাইম ভ্যালুটা, অর্থাৎ একটা কাস্টমারকে আপনার নিয়ে আসতে, আপনার সেটা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে হোক বা আপনার ব্র্যান্ডের উপর স্পেন্ডিং উপর হোক, যে খরচটা লাগে সেই তুলনায় সেই কাস্টমার থেকে আপনি ওভার দ্য কোর্স অফ দ্য লাইফ টাইম কিরকম ভ্যালু তাদের জন্য ক্রিয়েট করতে পারবেন এবং কিরকম রেভিনিউ জেনারেট করতে পারবেন। তুলে আনাটা শুধু কথা না, আপনি যত তার জন্য ভ্যালু জেনারেট করবেন ততই সে আপনার জন্য তার সবচেয়ে ইম্পর্টেন্ট যে ডিসিশন, মানে তাদের পকেট বুক, তাদের মানি ব্যাগ বা তাদের পার্সের থেকে যে টাকাটা বের করে যে খরচ করবে, সেটাই তারা আরো বেশি খরচ করতে আগ্রহী হবে। এখন সমস্যা হচ্ছে গিয়ে যে যখন একটা পিওর প্লে ফুড ডেলিভারি কোম্পানি অপারেট করে, তারা জাস্ট একটা সার্ভিস বিক্রি করতে পারে। তো আপনি যে খরচ করে কাস্টমার থেকে নিয়ে আসলেন, তাকে আপনি অন্য কোনো সার্ভিস প্রোভাইড করতে পারছেন না, ট্রান্সপোর্টেশন সার্ভিস হোক বা পেমেন্ট সার্ভিস হোক বা অন্যান্য আদার এসেনশিয়ালস হোক বা অন্যান্য প্রোডাক্টস, এই সার্ভিসগুলো ডেলিভার করতে পারছেন না। অর্থাৎ তো আপনার সেই কাস্টমার আহরণের কস্টের সাথে তুলনা করলে কাস্টমারের জন্য যে ভ্যালুটা জেনারেট করতে পারবেন বা তার থেকে যে রেভিনিউটা আপনি আর্ন করতে পারবেন, সেটার কোনো সামঞ্জস্য নেই। এই কারণেই বেশিরভাগ পিওর প্লে ফুড ডেলিভারি কোম্পানিগুলো হ্যাজ ফেস দিস চ্যালেঞ্জ। আর আপনি যেহেতু গ্লোবাল ম্যাক্রো ইকোনমিক কন্ডিশনসের প্রসঙ্গটা এনেছেন, গত বছর দেড়েকে এই জিনিসটাই কিন্তু আরো সারফেসে চলে এসছে, আরো একিউট হয়ে গেছে। অ্যান্ড দের ইজ আ রেকগনিশন ইন দ্য পাবলিক মার্কেটস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রাইভেট মার্কেটস যে একটা কোম্পানির রেভিনিউ জেনারেটিং পোটেনশিয়ালটা কি, একটা কোম্পানির প্রফিট জেনারেটিং পোটেনশিয়ালটা কি, অ্যান্ড অ্যাকর্ডিংলি ওইটারই রিফ্লেকশন ঘটছে হলো সেসব কোম্পানিজের ভ্যালুয়েশনে। এবং বাংলাদেশও এর নিশ্চয়ই মানে গ্লোবাল কন্ডিশনস অ্যান্ড গ্লোবাল যে এই ট্রেন্ডের বাইরে না। আর আপনাদের সবচেয়ে বড় সেগমেন্ট এখন যেটা আর কি, যেটাতে আপনারা ওয়াইডলি মার্কেট লিডার, স্মার্ট লজিস্টিক্স। আমরা কিন্তু আসলে খুব আনটিল রিসেন্টলি খুব বেশি অ্যাওয়ার ছিলাম না যে কুরিয়ার সার্ভিসে পাঠাও ইজ দ্যাট বিগ প্লেয়ার। যে আপনার রেডেক্স, যেটা সব লার্জেস্ট ফান্ডেড স্টার্ট আপ আমরা যদি বলি, তারা আমরা ধরে নিয়েছিলাম তারাই মার্কেট লিড দিচ্ছে। আর যে পেপারফ্লাই ই কমে ইনভেস্টমেন্ট পেয়েছিল 100 কোটি টাকা, আরও 100 কোটি টাকা পাওয়ার কথা ছিল, তারা রিসেন্টলি শাটডাউন করেছে। তো আপনারা, আমি যতটুকু শুনেছি যে 50%-এর বেশি স্মার্ট কুরিয়ার অর্ডার আপনারাই ডেলিভারি করছেন। এটা কবে থেকে আপনারা উইন করে আসছেন আর কি মার্কেট? মজার ব্যাপার এটা যে যদিও অনেকে এটা হয়তো জানে না, বাট পাঠাও কুরিয়ার কিন্তু আমাদের ফার্স্ট বিজনেস যেটাতে আমরা প্রোডাক্ট মার্কেট ফিট অ্যাচিভ করেছিলাম। সো অন্যান্য ভার্টিক্যালের থেকেও আগে আমরা 2015 লেট 2015 থেকে আমরা এই পাঠাও লজিস্টিক সার্ভিস প্রদান করে এসেছি টু ই কমার্স অ্যান্ড এফ কমার্স মার্চেন্টস। সো এখানে আমাদের প্রায় 8 বছরেরও বেশি, প্রায় 8 বছরের মতো এক্সপিরিয়েন্স এখানে আছে। তবে এই যে গ্রোথটা বিশেষ করে একটা জিনিস অ্যাড করি যে খুব ইন্টারেস্টিং এটা, যে আপনারা যে ইউ ডোন্ট ডিপেন্ড অন দ্য লার্জেস্ট ই কমার্স, তারপরে আপনারা মেইনলি ছোট ছোট প্রতিষ্ঠানকে বোধহয় ইয়ে করেন। হ্যাঁ, তো আপনি প্রথমে যে ট্রান্সফরমেশনের কথা বা আমাদের রূপান্তরের কথা বলছিলেন, যে এই রূপান্তরের কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় হলো, আপনি যদি এভাবে প্রশ্নটা করেন যে হাউ ডিড উই ট্রান্সফর্ম ইনটু দ্য লোকাল চ্যাম্পিয়ন, হাউ ডিড উই ট্রান্সফর্ম ইনটু আ প্রফিটেবল কোম্পানি, এটা কিন্তু শুধুমাত্র আপনার মানে কস্ট অপটিমাইজেশন
বা একটা কনজারভেটিভ অ্যাপ্রোচ নেওয়া, তা কিন্তু শুধুমাত্র না। হ্যাঁ, অবশ্যই কোভিডের সময় বিশেষ করে অ্যাকচুয়ালি আমার পাথাওয়ে আমার যাত্রা শুরু হয় প্রায় 6 বছর আগে, ইনিশিয়ালি অ্যাজ সিএফও। কোভিডের সময় আই টুক অন আ ওয়াইডার রোল অ্যাজ প্রেসিডেন্ট, সেই সাথে আমি প্রত্যেকটা বিজনেস ভার্টিক্যালি আস্তে আস্তে ওভারসি করা শুরু করি। সো কোভিডের সময় আমরা একটা কস্ট অপটিমাইজেশন অ্যাপ্রোচ নিয়েছিলাম। ইনফ্যাক্ট টুক এ ভেরি ডিসিপ্লিনড অ্যাপ্রোচ, এটাকে বলে হলো আপনার জিরো বেস বাজেট। অর্থাৎ আপনি প্রত্যেকটা খাতে যে খরচ করবেন ওইটা 0 থেকে 1 বা 100 বা 1000 এটা আপনার জাস্টিফাই করতে হবে। এই জায়গায় কি আমার খরচ করতে হবে, এই প্রশ্নটা নিজে করতে হবে। তো এই কস্ট অপটিমাইজেশন অ্যাপ্রোচটা আমরা সে সময় থেকে নিয়েছি। তবে বছর 2 আগে, ইনফ্যাক্ট নভেম্বর মাসে আমার সিইও হিসাবে 2 বছর পূর্তি হতে যাচ্ছে। তো সেই সময় আমরা যে এই ট্রান্সফরমেশনের পথটাকে আমরা এক্সেলারেট করলাম, তখন উই টুক সাম বিগ বোল্ড বেটস। তখন কিন্তু শুধু একটা কনজারভেটিভ অ্যাপ্রোচ না, বিগ বোল্ড বেটটা কি ছিল, তার একটা বড় অংশ ছিল হলো লজিস্টিক। আমরা দেখে এসেছি যে বাংলাদেশে নিশ্চয়ই ডিজিটাল অ্যাডপশন বাড়ছে, ইন্টারনেট অ্যাক্সেস বাড়ছে, স্মার্টফোন অ্যাফোর্ডেবিলিটি বাড়ছে। তবে যেই জিনিসটা ইন্টারেস্টিং সেটা হলো যে এটা শুধু শহর কেন্দ্রিক যে তা কিন্তু না, শুধু যে ঢাকা অথবা চট্টগ্রাম কেন্দ্রিক তাও না। ইনফ্যাক্ট ডিজিটাল কমার্স এবং ই কমার্সের ডিম্যান্ডটা ঢাকা এবং চিটাগংয়ের বাইরের সিটিসগুলো থেকে, সেটা হতে পারে আপনার জেলা সদর, এমনকি উপজেলা সদর, এবং কি ছোট ছোট শহর যেগুলো, সেখানে থেকে কিন্তু আরো এটা বেশি। এটা হয়তো আমাদের জন্য একটু সারপ্রাইজিং মনে হতে পারে, একটু কাউন্টার ইনটুইটিভ মনে হতে পারে, কিন্তু একটু চিন্তা করে দেখলে কিন্তু এটা সত্য। এটা কিন্তু আপনার কাছে এটা ভেসে আসবে। কারণটা হচ্ছে যে আমরা যারা ঢাকায় থাকি, আমরা কিন্তু সামনেই একটা দোকানে যেতে পারছি, শপিং মলে যেতে পারছি, বা পাঠাও বাইকে চড়ে আমরা দোকানে গিয়ে কেনাকাটা করতে পারছি। কিন্তু যারা কোনো একটা প্রত্যন্ত অঞ্চলে থাকে অথবা কোনো একটা জেলা সদর বা উপজেলা সদর থাকে, তাদের কিন্তু সেই প্রিমিয়াম ব্র্যান্ডসগুলোর অ্যাক্সেস নাই, বা ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ বলেন বা সুন্দর লোকাল অ্যাপারেল ব্র্যান্ড, এগুলোর অ্যাক্সেস নাই। তারা নির্ভর করছে হলো অনলাইনে কেনা বেচার জন্য। এখন যদিও বাংলাদেশে আমরা উইয়ার স্টিল এট আ ভেরি আর্লি স্টেজ অফ ই কমার্স অ্যাডপশন, আমি বলবো যে আমাদের যে টোটাল রিটেল কমার্স স্পেন্ড, এটার অ্যামাউন্ট হলো অ্যাবাউট $100 billion, এরকম হবে। তার মধ্যে লেস দেন 1%, মানে হয়তো $750 million হলো অনলাইন, মানে 0.75%, 1% এখানে হলো পেনেট্রেশন। যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া অথবা ইন্দোনেশিয়া, এখানে 5 থেকে 7%, ডেভেলপড কান্ট্রিজ ইউএস, ইউরোপ, ওখানে তো আরো অনেক বেশি। তো আমাদের আরো অনেক পথ যাবার আছে। বাট যে বেটটা আমরা নিয়েছিলাম সেটা হলো যে আউটসাইড অফ ঢাকা থেকে যে ই কমার্স, এফ কমার্সের ডিমান্ড, এটা আরো দ্রুত বৃদ্ধি পাবে, এবং সেটাই সত্য প্রমাণিত হয়েছে। এখন আপনি যদি দেখেন যে আমাদের ই কমার্স সেক্টরটা ইটস কাইন্ড অফ বাইফার্কেটেড, মানে দুভাগে ভাগ। একটা হলো যে আমাদের বিশেষ করে একটা বড় ই কমার্স প্রতিষ্ঠান আছে, আর বাকিরা হলো মোস্টলি এফ কমার্স মার্চেন্টস। সো আমাদের প্ল্যাটফর্মে 1 লাখেরও বেশি প্রাইমারিলি এফ কমার্স মার্চেন্টস আছে, যার মধ্যে প্রায় 20,000-এর মতো আর কি অ্যাক্টিভ এভরি মান্থ, যাদের জন্য আমরা ডেইলি, উইকলি, মান্থলি ডেলিভার করছি। এর মধ্যে 50% অফ দেম আর উইমেন। তারা একেবারে যে কটেজ ইন্ডাস্ট্রি আমরা বলি না, আসলেই তাই। তারা ঘরে বসে তাদের মোবাইল ফোন থেকে অথবা ল্যাপটপ থেকে তাদের সেই ব্যবসাটা করছে। আমরা 2 বছর আগে দেখতাম যে লেস দেন 50% অফ আওয়ার ডেলিভারিজ ফর আওয়ার e-commerce logistics business for Pathao Courier was outside of Dhaka. Less than 50%. আজকে হলো এটা 2/3-এরও বেশি। আমাদের এই পাঠাও কুরিয়ারের বিজনেস ভলিউম গত 2 বছরে প্রায় 6 গুণের মতো বেড়েছে। কেন? এখন এখানে আসি হলো আমার সেই বিগ বোল, without serving the gigantic platform and without providing any promos or discounts or any incentives. কিভাবে আমরা সেটা করেছি? সেটা হলো আমাদের দেশব্যাপী কার্যক্রম এবং যে ইনফ্রাস্ট্রাকচার, ওই নেটওয়ার্ক কাভারেজ, ওটাকে আমরা ইমপ্রুভ করেছি, বৃদ্ধি করেছি। তো এখন আমরা দেশব্যাপী আমাদের 200টা হাবস আছে, মানে বাংলাদেশে ধরেন
500টার মতো উপজেলা আছে, তার প্রায় অর্ধেকেই আমাদের উপজেলা সদরে একটা হাব আছে। হাব হয়তো আপনার একটা 10 বাই 12 ফুটের একটা রুমও হতে পারে বা একটা বড় দালানও হতে পারে, ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্যাট মার্কেট। সেই সাথে আমরা আমাদের সর্টিং ফেসিলিটি ঢাকাতে সেটা সম্প্রসারণ করেছি, এবং আমাদের যে লাইন হল নেটওয়ার্ক, মানে অর্থাৎ আমাদের ঢাকা থেকে চিটাগংয়ে বা খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট এসব জায়গায় যে পণ্যটা যায়, অর্থাৎ সেই মিডল মাইলটা লাইন হল নেটওয়ার্ক, সেটা আমরা পুরোপুরি নিজেদের কন্ট্রোলে নিয়ে আসছি। আমাদের নিজস্ব ওন্ড অথবা লিজড ভ্যানসের মাধ্যমে আমরা সেই লাইন হলটা প্রোভাইড করি। আবার এদিকেও আমরা খেয়াল রেখেছি যাতে করে আমরা ক্যাপাসিটি ওভার ইনভেস্ট না করে ফেলতে পারি। এটাও আর কি ইটস আ কমন পিটফল ইন দি ইন্ডাস্ট্রি। বাংলাদেশে একটা কম্পিটিটর খুব সাফার করেছে, আমি শুনেছি তারা 5 to 7 টাইমস ক্যাপাসিটি বিল্ড করেছিল, বাট এটা কিন্তু খুবই মানে ডেলিকেট একটা অ্যাপ্রোচ নিতে হবে, রাইট? একবারে বিশাল বড় ক্যাপাসিটি তৈরি করে ফেললেও যেরকম বিপদ, তখন ওগুলা ইউটিলাইজ করার সুযোগ থাকবে না। আবার যদি আপনি আন্ডার ক্যাপাসিটি থাকেন, তাহলে হয়তো পিক সিজনগুলোতে যেরকম ঈদ, রোজা, এই সময় সার্ভিসের সমস্যা হবে। তো আপনার এটা ইনক্রিমেন্টালি গ্রো করতে হবে, এবং এমনভাবে গ্রো করতে হবে যাতে করে আপনারা অ্যাসেট লাইট থাকতে পারেন, অর্থাৎ মানে বেশি ক্যাপেক্সের উপর নির্ভরশীল না হতে পারেন, আবার যতটুকু আছে ওটাকেও যাতে করে আপনারা পুরোপুরি ইউটিলাইজ করতে পারেন। তো সেই সাথে আমরা টেকনোলজিটাকেও ইমপ্রুভ করেছি, বিকজ অ্যাট দ্য হার্ট অফ ইট উই আর টেকনোলজি কোম্পানি। সো আমরা চিন্তা করেছি যে আমাদের টেকনোলজি ব্যবহার করে, আমাদের ডেটাটাকে ব্যবহার করে কি করে আমাদের প্রসেসটাকে অপটিমাইজ করতে পারি, রাইট? তো আপনি এখন বলছিলেন যে আমরা মার্কেট লিডার। আমরা কিন্তু মার্কেটটাকে শুধু আমরা যে গণ্ডির মধ্যে আছি, হ্যাঁ ওটাতে আমরা আপাতত আছি, ওটার বিয়ন্ডেও কিন্তু আমরা চিন্তা করি। হ্যাঁ, আমাদের ইমিডিয়েট মার্কেট হলো ই কমার্স অ্যান্ড এফ কমার্স লজিস্টিক্স। আমরা প্রাইমারিলি এফ কমার্স সেগমেন্টের উপরে ফোকাস করেছি, কারণ এখানেই আমরা দেখছি যে মার্কেটটা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এবং ওখানেই আমাদের ভ্যালু অ্যাড করার একটা সুযোগ আছে। যারা লার্জ ই কমার্স প্ল্যাটফর্ম, তাদের হয়তো একটা মানে ক্যাপটিভ লজিস্টিক্স আর্ম আছে, হ্যাঁ, তাদের হয়তো যখন এক্সট্রা ডিম্যান্ড হয় বা ঈদ সিজন বা অন্যান্য ফেস্টিভ্যালসে যখন এক্সেস ভলিউম হয়, তখন হয়তো তাদের ওভারফ্লো নিডটা থাকে, এবং তখনই তারা থার্ড পার্টি লজিস্টিক্সের কাছে শরণাপন্ন হয়। কিন্তু এফ কমার্স মার্চেন্টস যারা আছে, বা অনেকে আছে তাদের নিজস্ব অ্যাপে স্পেশালিটি কমার্স আছে, কেউ হয়তো ইলেকট্রনিক্স রিটেলার আছে, কেউ হয়তো আপনার বিউটি অ্যান্ড টয়লেট্রিজ প্রোডাক্টস এগুলো সার্ভ করছে, কেউ হয়তো অ্যাপারেল সার্ভ করছে। তাদের কিন্তু নিজস্ব কি বলে যে আপনার একটা স্টেবল ডিমান্ড। এক্স্যাক্টলি। আর বিশেষ করে তাদেরই কিন্তু এই নিডটা সবচেয়ে বেশি, কারণ তাদের নিজস্ব লজিস্টিক্স ক্যাপাসিটি তৈরি করার মতো কিন্তু ইনভেস্টমেন্ট বা ফিনান্সিয়াল ক্যাপাসিটি নেই। তাদের উপরে আমরা ফোকাস করে এসেছি। দেখেন, এটা বার্গেনিং এর ব্যাপার না, এটা হলো ভ্যালুটা তৈরি করা। হ্যাঁ, আর এটাই আমরা দেখেছি যে এটা ইজ এ B2B2C বিজনেস। অর্থাৎ আমাদের কাস্টমাররা হলো দেয়ার বিজনেসেস, দেয়ার স্মল বিজনেসেস, বাট দেয়ার বিজনেসেস, দেয়ার টেকনোলজি এনেবল বিজনেসেস। হ্যাঁ, আর তাদের প্রোফাইলও হলো ধরেন একটা আপনি ব্যক্তি, আপনি হয়তো নিজেও একটা মার্চেন্ট হতে পারেন, আপনিও আমার ওই সেন্সের কাস্টমার হয়ে যেতে পারেন। কিন্তু আমাদের টাচ পয়েন্ট যারা আছে, যাদের কাছে আমরা ডেলিভার করছি রিসিপিয়েন্টগুলা, তারা হলো আপনাদের কাস্টমারদের কাছে সার্ভিসটাই প্রায়োরিটি। হ্যাঁ, সুতরাং তাদের জন্য চিন্তা করেন, সে আমাকে কি 50 টাকা দিচ্ছে না 100 টাকা দিচ্ছে, তার সেটা যেরকম অবশ্যই ইম্পর্টেন্ট, সেই সাথে তার প্রোডাক্ট যেটা ডেলিভার্ড হচ্ছে সেটা হয়তো 1000 টাকার হতে পারে, 1500 টাকা, 2000 টাকার হতে পারে, সেটা কি আদৌ ডেলিভার্ড হচ্ছে, সেটা কি নাকি ফেরত চলে আসছে, টাইমলি ডেলিভার্ড হচ্ছে, ইনট্যাক্ট ডেলিভার্ড হচ্ছে, যদি ফ্র্যাজাইল আইটেম হয়। তারপরে যে আমার 97% অফ মাই ডেলিভারিজ আর ক্যাশ অন ডেলিভারি, রাইট? যেহেতু মানে এই সেবাটাও আমরা প্রদান করছি, যেহেতু ডিজিটাল পেমেন্টসের আস্থা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, বাট এখনো পর্যায়ে যায় নাই, রাইট? সে কি টাকাটা ঠিক সময় মতো পাচ্ছে? এই জিনিসগুলো এনশিওর করা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো সেই জিনিসগুলো হচ্ছে যে আপনাদের আরেকটা সার্ভিস ছিল, যেটা হচ্ছে যে অন ডিমান্ড একটা পার্সেল ডেলিভারি, রাইট? আমি যদি বাসায় কাগজটা ফেলে আসি, আমি এটা হয়তো একজন বাইক নিয়ে এনে আমাকে দিয়ে যাবে অফিসে। এই সার্ভিসটা কেমন করছে? এই সার্ভিসটা খুবই ভালো করছে, এবং এই সার্ভিসটা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এবং ভবিষ্যতে আমরা এই সার্ভিসেও আরো বেশি ইমপ্রুভমেন্ট আনবো। এখন কিন্তু আপনি ওই যে পার্সেল সার্ভিস বলছেন, আপনি অ্যাপের মাধ্যমে
অন ডিমান্ড যেরকম শহরের মধ্যেই আপনি যে কোনো কারোর কাছে আপনার সেই কাগজটা বা পার্সেলটা পৌঁছে দিতে পারবেন, আপনি কিন্তু এই মুহূর্তেই অ্যাপের মাধ্যমে পাঠাও কুরিয়ারের সেবা অ্যাক্সেস করতে পারবেন এবং দেশের যে কোনো জায়গায় আপনি প্রোডাক্ট ডেলিভার করতে পারবেন বা আপনার আইটেমটা ডেলিভার করতে পারবেন। হয়তো আপনার দেশের বাড়িতে কোনো আত্মীয় আছে, তার কাছে হয়তো আপনি কিছু পাঠাতে চান, সেটাও কিন্তু আপনি অ্যাপের মাধ্যমে আপনার কাছ থেকে একটা সময় নিয়ে একটা স্কেজুল পিক আপ করবে এবং সেটা ডেলিভার করবে এবং আপনার সে কাছে সে কনফার্মেশনটা দিবে। তো এটাকেও আমরা ভবিষ্যতে এক্সপ্যান্ড করার পরিকল্পনা নিয়েছি। একটা সাফল্যের গল্প, এবং স্টার্টআপ ইন্ডাস্ট্রিতে আমরা দেখছি যে খুব রেয়ার যেখানে কিনা গ্রোয়িং অ্যান্ড অলসো ফাইন্যান্সিয়ালি সাস্টেনেবল। 2041 সালের মধ্যে যে আপনার অনেকগুলো ইউনিকর্ন গড়ে তোলার একটা ভিশন গভর্নমেন্ট নিয়েছে, আপনি এখানে কি কি চ্যালেঞ্জ দেখছেন বা কতটা আদৌ পসিবল হবে? আমাদের আগামীর পথে যদি তাকাই, সেখানে সবচেয়ে বড় যে ধাপটা আমাদের অতিক্রম করতে হবে সেটা হলো ডিজিটাল অ্যাডপশন। আমরা কি করে ডিজিটাল অ্যাডপশনটা বাড়াতে পারি, বেশি মানুষকে আমরা অনলাইন নিয়ে আসতে পারি তাদের দৈনন্দিন জীবনে। এখন তারা ইন দেয়ার ডেইলি লাইফ যেসব সার্ভিসেসগুলো অ্যাভেল করছে বা যেসব এক্সপিরিয়েন্সেসগুলো নিচ্ছে ইন দি অফলাইন ওয়ার্ল্ড, সেগুলো আমরা কি করে আরও ইমপ্রুভ করতে পারি বাই হার্নেসিং ডিজিটাল টেকনোলজি। এটাই হলো আমাদের নেক্সট স্টেপ। তো এখানে বেশ কয়েকটা বিল্ডিং ব্লকস আছে। তো প্রথমত হলো যে আমাদের সক্ষমতাটা বাড়াতে হবে, কি করে টেকনোলজি অ্যাডপ্ট করতে পারে মানুষ, টেকনোলজি লিটারেসিটা কি করে ইমপ্রুভ করা যায় সেদিকে জোর দিতে হবে, এবং সেই সাথে টেকনোলজির অ্যাফোর্ডেবিলিটিটা কি করে ইনশোর করতে হয়, বোথ ইন টার্মস অফ হার্ডওয়্যার, মানে আপনি স্মার্টফোন বলতে পারেন, ল্যাপটপ বলতে পারেন, অন্যান্য ডিভাইসেস হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কস্ট অফ দি ইন্টারনেট অ্যান্ড দ্য কোয়ালিটি অফ দি ইন্টারনেট। সো এই দুইটা হলো মূল ভিত্তির একটা অংশ। তৃতীয় আরেকটা অংশ আছে, সেটা হলো যে কন্টেন্ট অ্যান্ড সার্ভিসেস। কি করে আমরা অ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট সার্ভিসেস নিয়ে আসতে পারি যেগুলো অ্যাকচুয়ালি মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজন, এবং সেগুলো কি করে মানুষের জীবন মানকে এগিয়ে নিয়ে যেতে পারে। এখন সবারই সামনে আগাতে হবে, কিন্তু কোন সেগমেন্টটা সবচেয়ে দ্রুত আগাবে, এখানে আমরা মনে করি যে মূল ফোকাসটা থাকা উচিত। আমরা দেখেছি নট জাস্ট ইন্ডিয়া, ইন্দোনেশিয়া বা আমাদের অঞ্চলে বা আমাদের সিমিলার economic profiler countries-গুলোতে, but also in more developed markets such as the US, North America, in Europe, যে the segment of the population that is at the forefront of adopting technology, অর্থাৎ পপুলেশনের যেই অংশটা সবচেয়ে দ্রুত প্রযুক্তি নির্ভরশীল হয়ে যায়, সেটা হলো এই 18 থেকে 42 বছর এই বয়সের তরুণরা। 25 থেকে 42-কে বলা হয় মিলেনিয়াল, আর 18 থেকে 25 হলো যে জেনজি, জেনারেশন জি, তার মধ্যে সবচেয়ে যে একটু বয়স বেশি যারা, তারা অনেকেই বড় হয়েছে প্রযুক্তির সাথে, রাইট? তাদেরকে ডিজিটাল নেটিভ অর টেকনোলজি লিটারেট বলা হয়। তারা ওয়ার্কিং এজ অফ দ্য পপুলেশন, তারা দ্রুত তাদের আয় বাড়ছে, তাদের খরচের ক্ষমতা বাড়ছে, এবং তারা দ্রুত প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে, and they will be the first to adopt technology. এখন আমরা মনে করি, and this is a core part of the next phase of the Pathao transformation. So গত 2 বছরের কথা যদি আমরা চিন্তা করি বা আরো পিছন দিকে ফিরে পাঠাই, so it was transforming into a profitable, well-managed company that is also the local champion. আমি যদি আগামী 3 বছর বা আগামী 10 বছরের দিকে তাকাই, তাহলে পাঠাও কোন দিকে যাচ্ছে এবং বাংলাদেশের যে ভিশন সেটার সাথে কোথায় মিল আছে, সেটা হলো we are enabling a fintech transformation. আমরা we are leading the innovation in fintech in বাংলাদেশ। সেটা কিভাবে? তো আমাদের ফিনটেক ভিশনটা খুবই সিম্পল। ওই যে টার্গেট অডিয়েন্সটা বললাম, আরবান মিলেনিয়ালস, জেনজি, অর্থাৎ টেকনোলজি লিটারেট ইউথ, এবং সেই সাথে টেকনোলজি এনেবলড স্মল বিজনেসেস যারা আমাদের পাঠাও কুরিয়ারের প্ল্যাটফর্মে আছে, তাদের জন্য we want to do 3 things. Number 1, we need to enable them to transact how they want
অর্থাৎ তারা যেভাবে ডিজিটালি খরচ করতে চায় সেই পথটা আমরা তৈরি করে দিতে চাই। নাম্বার 2, we want to enable them to access funds when they need, তাদের যখন অর্থের প্রয়োজন হয়, অর্থায়নের প্রয়োজন হয়, সেই বিষয়টা আমরা যাতে করে ফেসিলিটেট করতে পারি। এবং থার্ড হলো to help them manage their finances how they should, তাদের পুরো ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা কি করে করতে হয় সেই পথগুলো আমরা দেখিয়ে দিতে চাই। তো আমরা অলরেডি কিন্তু পাঠাও পে লেটার, যেটার মাধ্যমে আমরা একটি এমবেডেড ফাইন্যান্স সেবা প্রদান করছি। আমরা আমাদের সবচেয়ে লয়াল অ্যান্ড রেগুলার ইউজারদেরকে একটা স্পেন্ডিং লিমিট প্রোভাইড করতে পারি, একটা 15 দিন সময়ব্যাপী। সেই সময়ের মধ্যে তারা আপ টু দ্যাট স্পেন্ডিং লিমিট আমাদের পাঠাও প্ল্যাটফর্মে খরচ করতে পারে এবং সেই পিরিয়ডটা শেষে তারা সেটা ফুলি রিপে করে দিতে পারে। এর মাধ্যমে আমরা মানুষের ফ্লেক্সিবল স্পেন্ডিংয়ের একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছি। সেই সাথে পাঠাও পে ইজ এ ফুলি লাইসেন্সড ডিজিটাল পেমেন্ট ওয়ালেট। আমরা বাংলাদেশ ব্যাংক দ্বারা লাইসেন্স প্রাপ্ত এবং অলরেডি এটা আমাদের ক্লোজ বেটাতে লঞ্চ করা হয়েছে এবং আমরা আগামী বেশ কিছু দিনের মধ্যেই এটা আরো বড় পরিসরে নিয়ে আসব। তবে সেই সাথে আমি আরো একটা জিনিস যোগ করব, সেটা হলো যে আমরা খুব রিসেন্টলি উই হ্যাভ অ্যাপ্লাইড ফর আ ডিজিটাল ব্যাংক লাইসেন্স, পাঠাও ডিজিটাল ব্যাংক স্থাপন করার জন্য, যার মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের, বিশেষ করে সেই জনগোষ্ঠী যারা দ্রুত টেকনোলজি অ্যাডপ্ট করছে, তাদের ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস প্রবলেমটা আমরা সলভ করতে পারবো। সো আমরা বিশেষভাবে মনে করি যে পাঠাও একটা রেকগনাইজেবল কনজিউমার টেক ব্র্যান্ড। তো এই প্রবলেমগুলো সলভ করার জন্য তিনটা যে জিনিস লাগে, যে তিনটা এসেনশিয়াল ইনগ্রিডিয়েন্টের প্রয়োজন, সেই তিনটি আমাদের আছে। প্রথমত যেটা লাগে সেটা হলো যে ট্রাস্টেড ব্র্যান্ড অ্যান্ড ডিস্ট্রিবিউশন। সো পাঠাও হলো বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি ডাউনলোডেড অ্যাপ। আমাদের 1 কোটিরও বেশি গ্রাহক আছে যাদের ফোনে পাঠাও অ্যাপটা আছে। আমাদের যে অ্যাড্রেসেবল মার্কেট, ওই যে টেকনোলজি এনেবল পপুলেশনটা বললাম, সেটার সাইজ হলো সামওয়্যার বিটুইন 15 to 20 মিলিয়ন। সো আমাদের ওই ইউজার বেসের সাথে তাদের একটা ভালো ওভারল্যাপ আছে। সো আমাদের সেই রিচটা আছে, আমাদের সেই কাস্টমারদের আস্থাটা আছে। দ্বিতীয় যে জিনিসটা লাগে সেটা হলো ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স। সো আমাদের এই প্ল্যাটফর্মে যে ট্রানজ্যাকশনগুলো হয় সেই ডেটাটা ইজ এক্সট্রিমলি ভ্যালুয়েবল। বাট শুধু ডেটা থাকলেই হবে না, সেটা অ্যানালাইজ করার ক্যাপাসিটিটাও খুবই প্রয়োজন। সেটাকে হার্নেস করে কি করে অন্যান্য প্রবলেম সলভ করতে হয় সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আমাদের বাংলাদেশে 400-র বেশি এমপ্লয়িজ আছে, নেপালে 150-র মতো এমপ্লয়িজ আছে। বাংলাদেশে আমাদের 150 জনের, 400-র মধ্যে 150 জন হলো আমাদের টেকনোলজি টিমে কাজ করে, 110 জন ইঞ্জিনিয়ার্স, যার মধ্যে 15 জন ডেটা ইঞ্জিনিয়ার্স বিশেষভাবে ডেটা নিয়ে কাজ করে, এবং তার উপরে আরও 15 জন আমাদের ডেটা সায়েন্টিস্ট আছে। তো আমাদের সেই সক্ষমতাটা আছে এই ডেটাটাকে কি করে হার্নেস করে আমরা ক্রেডিট ডিসিশনস নিতে পারবো once if we are able to establish a digital bank। কারণ আমরা এই ডেটা ইউজ করে আমাদের পে লেটারের স্পেন্ডিং লিমিট নির্ধারণ করেছি, এই ডেটাটা ইউজ করে আমরা আমাদের রাইড হেলিং প্ল্যাটফর্মে আমাদের প্রাইসিংটা নির্ধারণ করি। সো সেই সক্ষমতাটা আমাদের আছে। এবং তৃতীয় যে জিনিসটার প্রয়োজন সেটা হলো একটা অ্যাপ্রোপ্রিয়েট লিগাল অ্যান্ড রেগুলেটরি ফ্রেমওয়ার্ক and the ability to have an independent balance sheet, যেটা একটা ডিজিটাল ব্যাংকিং নীতিমালার আওতায় can finally become possible. এটা খুবই গুরুত্বপূর্ণ because it finally can give the opportunity for a platform or an ecosystem such as Pathao to address the financial access problems of the urban youth of the country. তো সবশেষে আমি যেটা বলবো যে Pathao is far more than a brand or a suite of products. আপনারা একটা ইকোসিস্টেম বিল্ড করেছেন যেখানে আপনার নতুন ভার্টিক্যাল অ্যাড হলে even more than that, তার থেকেও বেশি আমি বলবো যে শুধু যে আপনার কস্ট কম থাকবে অবশ্যই, বাট শুধু যে ব্র্যান্ড, শুধু যে ইকোসিস্টেম, শুধু যে a collection of services or a product portfolio or even business verticals, তা না। Pathao is a lifestyle. Just as Pathao has transformed urban transportation, just as Pathao has transformed gig economy in Bangladesh, we are uniquely capable to transform the banking sector in Bangladesh. And that's how I see the future of Pathao. Okay. Let's say Central Bank কি করে শেষ পর্যন্ত খুব অল্প লাইসেন্স দিবে আমরা যেটা শুনছি আর কি।
নেপালে আপনাদের আপনাদের দুইটা ভার্টিক্যাল, দুইটাতে আপনার মার্কেট লিডার, সেখানকার বাজারে কত % মার্কেট শেয়ার বা গ্রো করছে কেমন? হ্যাঁ, আমরা বলতে পারেন অন দ্য transportation side, on the ride-hailing side, we are the only large ride-hailing platform operating in the country. ইনড্রাইভ আছে বোধহয় সেখানে। হ্যাঁ, but I would say that আমাদের মার্কেট শেয়ার 75-80% এর বেশি। সেই সাথে ফুড ডেলিভারি, যেটা আমরা আরেকটু রিসেন্টলি বছর দুয়েক আগে আমরা শুরু করেছিলাম, সেখানেও আমরা এখন মার্কেট লিডার। এমন শুধু না যে আমরা একটা বিজনেস লঞ্চ করে উইভ টেকেন অ্যাওয়ে মার্কেট শেয়ার, ইটস নট অ্যাবাউট দ্যাট, ইটস নট অ্যাবাউট মার্কেট শেয়ার, যদিও মানে এই প্রশ্নটা আমাদের প্রায়ই আসে। উই হ্যাভ হেল্প গ্রো দ্য মার্কেট। কিভাবে? বাই ক্রিয়েটিং ভ্যালু ফর দ্য ইউজার্স। আমাদের কম্পিটিশনও কিন্তু গ্রো করেছে। ফুড ডেলিভারিতে নেপালে আপনাদের কম্পিটিটর আছে? হ্যাঁ, ওখানে লোকাল কম্পিটিটরস আছে, তারাও গ্রো করেছে। সো ইটস নট দ্যাট আমরা তাদের থেকে বিজনেসটা নিয়েছি, ইটস মোর লাইক আমরা আরো অনেক ইউজারদেরকে নতুন করে উদ্বুদ্ধ করেছি প্ল্যাটফর্মে আসতে, বিকজ আমরা তাদের জন্য একটা ভ্যালু ক্রিয়েট করছি। এবং খুব শিগগিরই আমরা আমাদের লজিস্টিক্স বিজনেসও নেপালে লঞ্চ করতে যাচ্ছি। কুরিয়ার সার্ভিস, আমাদের যে লজিস্টিক্স সেবা, যেটা ওই স্মল বিজনেসেস জন্য, মার্চেন্টস জন্য, সেটাও আমরা অচিরেই লঞ্চ করতে যাচ্ছি। আমরা প্রোগ্রামের প্রায় শেষ দিকে চলে এসেছি। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং। আবারও অনেক ধন্যবাদ। আমি সব শেষে বলতে চাই, পাঠাও ইজ হিয়ার উইথ ইউ। আমরা খুবই শিগগিরই আমরা আমাদের ইউজারদের জন্য বেশ কিছু সারপ্রাইজেস নিয়ে আসবো, একটা বড় সারপ্রাইজ নিয়ে আসবো। সো প্লিজ কিপ ইউর আইস পিলড ইন দ্য পাঠাও অ্যাপ অ্যান্ড ইন দ্য পাঠাও সোশ্যাল মিডিয়া পেজেস। আপনাকে অনেক ধন্যবাদ বাবু ভাই। দর্শক, ইউক্রেন যুদ্ধের পর বৈশ্বিক আর্থিক বাজার, সুদের হার বৃদ্ধি, সবকিছু মিলিয়ে ভেঞ্চার ক্যাপিটাল যেটাকে আমরা বলি, তারা বেশ কনজারভেটিভ। ফান্ডিং ক্রাইসিস বা অন্যান্য যে সমস্ত দুর্বলতা ছিল বিজনেস মডেলে, সেসবের কারণে দেশের বেশিরভাগ স্টার্ট আপ এখন বেশ কঠিন সময় পার করছে। কিন্তু পাঠাও এই সংকটে নিজেদের শক্তি আরও বাড়িয়ে তুলছে। শুভকামনা থাকলো পাঠার জন্য। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।